প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সিনিয়র সাংবাদিক, কলামিস্ট এলাই নওয়াজ খান, রয়েছেন সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। আপনাদের দুজনকেই স্বাগত। এলাই নওয়াজ খান, আপনি নিশ্চয়ই জানেন যে আগামীকাল সোমবার প্রধান উপদেষ্টা আবার বিএনপির সঙ্গে বসছেন এবং এই খবরটি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। উনি শনিবার এক অনুষ্ঠানে এই বিষয়টি জানান এবং তিনি কিছু প্রতিক্রিয়াও জানান একই সঙ্গে। উনি বলছেন যে ভাবটা আমরা বুঝছি এরকম, আনুষ্ঠানিকতা আর আলোচনার কোনো কমতি নেই, কিন্তু কাজের কাজ নিয়ে কোনো খবর নেই। 2 তারিখে দ্বিতীয় পর্বের আলোচনা আবার শুভ উদ্বোধন হবে। প্রথম পর্যায়ে আলোচনার একবার উদ্বোধন করেছেন, দ্বিতীয় পর্যায়ে আবার উদ্বোধন করবেন, তৃতীয় পর্যায়ে গিয়ে আপনারা আবার এটা একত্র করবেন। এভাবে আপনারা আমাদের সংস্কারের কলা দেখাচ্ছেন। এলাই নওয়াজ খান, আপনি জানেন যে 24শে মে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। আমার প্রশ্ন হলো, সংস্কারের কলা দেখাচ্ছেন বলে সালাউদ্দিন আহমেদ আসলে কি বোঝাতে চেয়েছেন? 2 তারিখে যে মিটিংটা হবেন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে যে সংকটটা তৈরি হয়েছে, বিশেষ করে বিএনপি যে সময় বেঁধে দিয়েছে, ডিসেম্বরে ইলেকশন দিতেই হবে, এর ফলে একটা সংকট তৈরি হয়েছে। আমার যেটা বিশ্বাস যে 2 তারিখে এই সংকট মোচনের একটা উপায় হয়তো বের হতে পারে। এবং আমি যতটুকু জানি এবং বুঝি, যেসব কারণে বলা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে দিতেই হবে, আমি যতটুকু আমার ইনফরমেশন আছে, আমরা তো তথ্যের থেকে অনেক বেশি ধারণার উপরে কথা বলি বেশি। এবং আমার নিজেরই কখনো মনে হয় নাই যে প্রফেসর ইউনূস তার যে জুনের যে একটা কথা বলেছিল তার বাইরে উনি থাকবেন, এটা কখনোই মনে হয় না। এবং আমি কিছুটা আমার তথ্য আসলে থাকবেন না, কিন্তু সংঘাতটা হলো ডিসেম্বর আর জুন, এটা নিয়ে বিএনপির সাথে সংকট। এই সংকটটা আমি বিশ্বাস করি যে একটা সংকট তৈরি হয়েছে এবং এই সংকট সম্মিলিতভাবেই এখানে বিএনপি অনেক রেসপন্সিবল দল, বড় দল, এবং অনেক ক্ষেত্রে দায় দায়িত্ব বিএনপির বেশি অন্য অন্য দলের তুলনায়। কারণ এবার 5ই আগস্ট জুগলাপের পরে সবাই তো ধরে নিচ্ছে বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে। সুতরাং বিএনপির সাথে অন্য অন্য দলের যে সম্পর্ক কখনো ঘনিষ্ঠ কিংবা কখনো তিক্ততার মূল কারণ হলো যে ওই ইলেকশনে কে বিএনপির সঙ্গে থাকতে পারবে, কে বিরোধী দল হবে, এই কতগুলি বিষয় নিয়ে কিন্তু এক ধরনের দ্বন্দ্ব আছে। কিন্তু এটা এখনও পর্যন্ত কোনো সত্যতার পর্যায়ে পৌঁছেছে বলে মনে হয় নাই। কারণ রাজনীতিতে বক্তব্য দেওয়া, এ ধরনের বক্তব্য যেটা শুনে আমরা উত্তেজিত হই, আসলে উত্তেজিত হওয়ার কিছু নেই। পলিটিক্সে আরও কঠিন কঠিন কথা আসে। সালাউদ্দিন সাহেবের ব্যাপারে আমি কথা বেশি বলতে চাই না, কারণ ইতিমধ্যে ওনার ব্যাপারে জনমনে এক ধরনের একটা পারসেপশন তৈরি হয়েছে। আমি যতটুকু জানি যে একটা জায়গায় সরকার এবং অপোজিশন মিলে একটা জায়গায় যাবে এবং এইখানে কেউ কাউকে রূঢ়তা দেখায়া, কারণ আমরা একটা জিনিস সবাইকে বুঝতে হবে যে এই যে 16-17 বছরের যে নিবর্তনমূলক শাসন, স্বৈর শাসন, প্যাচিপাতি শাসন, এর থেকে মুক্ত হওয়ার পরে যেটা হয় আর কি, কঠিন শাসনের পরে মানুষের স্বাধীনতা মানুষ এমনভাবে ভোগ করতে চেষ্টা করে যে অনেক সময় এটা মনে হয় যে নিপীড়নের সমান। এই যে প্রতিদিন ধরেন আমরা যেসব দাবি দেওয়া দেখছি, এইসব দাবি দেওয়ার অধিকাংশ দাবি দেওয়ার সাথে কিন্তু বাস্তবতার কোনো সম্পর্ক খুবই কম, কিন্তু তারা করে যাচ্ছে। এই যে 17 বছর কথা বলতে পারে না মানুষ, এই যে কথা বলতে পারছে, আমরা খুব হয়ে যায়, বিচলিত হয়ে যায়, এই নিয়ে এই কথাটা এইভাবে কেন বললো, আর সবসময় মাথার মধ্যে কেন শাস্তি দেওয়া হচ্ছে না। তা আমি মনে করি যে সংকটটা তৈরি হয়েছে, এটা এমন কিছু না, এটা হবে আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হয়তো মানুষ চমকে যাওয়ার মতন কিছু একটা দেখবে যে সংকট মোচনের। নীলুফার চৌধুরী মনি, এলাই নওয়াজ খান প্রবীণ সাংবাদিক, উনি একটা আশাবাদের কথা শোনালেন শুরুতেই যে সংকট কেটে যাবে, কিন্তু মানুষ কিন্তু এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছে যে কী হবে সাধারণ মানুষ জানে না। আমরা দেখলাম যে আপনারা ঘোষণা করেছেন যে জাতীয় নির্বাচনের রুটম্যাপের জন্য 1 মাস সময় দেবে বিএনপি, এবং নির্বাচনের সময়সীমা নিয়ে সরকারের মনোভাব পরিবর্তন না হলে জুলাইতে তারা কর্মসূচি যাবে। প্রশ্নটা হলো যেটা যে
প্রফেসর ইউনূস যদি ডিসেম্বরে নির্বাচন না দিয়ে ফেব্রুয়ারি অথবা জুনের দিকে নিয়ে যান তাহলে কি হবে? তখন কি বিএনপি তার পদত্যাগের জন্য আন্দোলনে নামবে? বিএনপি একটা পুর খাওয়া রাজনৈতিক দল, নো ডাউট বড় একটা রাজনৈতিক সংগঠন। এত অত্যাচার, দমন, নিপীড়ন সহ্য করেও বিএনপি কিন্তু মাথা উঁচু করে এখনো দাঁড়িয়ে আছে। মাথা উঁচু করে এই জন্য বলছি, বিএনপির লাখো লাখো নেতাকর্মীর নামে মামলা ছিল, প্রায় 60 লক্ষ নেতা কর্মীর নামে 1.5 লক্ষ মামলা ছিল, 2.25 লক্ষ মামলা ছিল। বিএনপি এটা সহ্য করেছে সকাল বিকাল সন্ধ্যা দুপুর আপনার আদালতের দরজায় থেকে, বিএনপি সহ্য করেছে জেলখানায় থেকে, বিএনপি সহ্য করেছে গুম খুন থেকে। হেন কোনো টর্চার নাই যেটা বিএনপির উপরে হয় নাই। তো বিএনপি তারপরে 17 বছর 16 বছর আপনার রোডেই ছিল, আরো 2 বছর 11 আপনার রাস্তায় থেকে বিএনপি কিন্তু এই যে আমাদের ছেলেরা স্বাধীনতার ভাগে ছিল অভ্যুত্থানের, সেইখানে বিএনপি কিন্তু সমস্ত মদত পেছন থেকে দিয়েছে এবং সম্মুখ ভাগের থেকেও দিয়েছে, শুধু নেমপ্লেটটা খুলে নিয়ে। একটা দেশের অস্থিতিশীলতা টানাপোড়েন কাটানোর জন্য প্রত্যেকেরই দায়বদ্ধতা আছে, প্রত্যেকেরই কিছু করণীয় আছে। বিএনপি অনেক সময় তার দায়বদ্ধতা থেকে কথা বলে। আমি তার মানে বলছি না যে আমার সাংবাদিক ভাই যে কথা বললেন আমি তার কথার ধরে যে বিএনপি ফেরেস্তার দল আমি বলছি না। বিএনপি মানুষের দল, মানুষের দল ভুল ভ্রান্তি হতেই পারে, সেখান থেকে বিএনপি শিখেছে বিগত দিনে, আবার কেউ কেউ শিখেও নাই, আমি বলবো না যে সবাই শিখেছে। তো এখন জনগণ বিচার করবে। আপনি যদি নির্বাচনের ডেট দেন, একটা অন্তর্বর্তীকালীন সরকার তো আবহমান কাল থাকার জন্য না যে অনন্তকাল যাবত আমি থাকবো, এটার অর্থ কিন্তু অন্তর্বর্তী না। অন্তর্বর্তী একটা সুষ্ঠু নির্বাচন যত সম্ভব। আর আওয়ামী লীগের সঙ্গে এই ফ্যাসিস্টের সঙ্গে সবচেয়ে বেশি লাগার কারণটাই ছিল নির্বাচন। নির্বাচন যদি সুষ্ঠু হতো, গণতন্ত্র ক্ষুরোধার হতো। গণতন্ত্র যদি ক্ষুরোধার হতো, বিরোধী দল আপনার ছায়া সরকার হতো। বিরোধী দল যদি ছায়া সরকার হতো, তাহলে দেশের স্বচ্ছতা জবাবদিহিতা বাড়তো, গণতন্ত্র ক্ষুরোধার হতো। সেটা হয় নাই বলেই কিন্তু এত কিছু, এত আন্দোলন। 2024-এর নির্বাচনটা যদি মিনিমাম যদি নির্বাচনের সংজ্ঞার মধ্যে থাকতো, তাহলে কিন্তু 24-এর 5ই আগস্ট দেখতে হতো না, শেখ হাসিনাকে পালিয়ে যেতে হতো না। সে একই কারণে যদি অন্তর্বর্তীকালীন সরকার করে, তাকে কিন্তু আপনার 3 মাসে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিয়েছে এই দেশেই, এবং একের অধিকবার, এবং সুষ্ঠুভাবেই হয়েছে। সংখ্যা লঘিষ্ঠ নিয়ে তো এক্সাম্পল হয় না। ওই সময় যে সিচুয়েশন ছিল ওটাই বলছি, সেখানে 6 মাস হতে পারে, 9 মাস হতে পারে, 12 মাস হতে পারে। বিএনপি কিন্তু 18 মাস সময় দিয়ে কথা বলছে। আপনি দেখেন গাইডলাইন কিন্তু 18 মাস। এখনো যদি চায় এই সরকার সেনাপ্রধান বলেছে, এটাও আসছি। সেনাপ্রধান বললে, এখন আমিও দুপুরে ভাত খাই, আপনিও খান, সেনাপ্রধানও খায়, তো মিলেই তো যেতে পারে কোনো না কোনো জায়গায়। তো সেই জায়গায় বিএনপি তো মেনে নিয়েছে, বিএনপি তো না মেনে নেয়, 18 মাস টাইম দিয়েছে। তারপরে এখানে 24 মাস টাইম নিয়ে কথা হচ্ছে যে আরো 6 মাস। এই আরো 6 মাস না হলেই কি হতো এই সরকারের, কি হবে? আর হলেই যদি কি হয়, সেটাও আমার কাছে উত্তর আছে। সেটা হলো যে কথাটা আপনি বলছেন, আরো 1 মাস 15 দিন, সেটা নেগোসিয়েটের একটা ব্যাপার থাকে, সেটা তো বসে নাই নেগোসিয়েটে। 2 নাম্বার হলো, আপনি চাইলেও মধ্য ফেব্রুয়ারি থেকে আর নির্বাচনের ওইদিকে যেতে পারবেন না, কারণ আপনার রমজান পড়ে যাবে 1 মাস, এখানে ঈদ 1 মাস 10 দিন 15 দিন, তারপরে আপনার এসএসসি পরীক্ষা শুরু হবে, তারপরে কুরবানি ঈদ হবে, তারপরে আবার এইচএসসি হবে, এরপরে ঝড় বৃষ্টি বাদল। এগুলা বাংলাদেশের প্রেক্ষাপটে 100 বছরের ইতিহাসে একবারই জুনে নির্বাচন হয়েছিল, সে অনেক লাশের বিনিময়ে, অনেক আন্দোলনের বিনিময়ে সেটা বিল করে আইন করে দিতে হয়েছিল বলেই ওই সময়টা নির্বাচন হয়েছিল। সেই জন্য বলছি যে একটা ইন্টারিম গভর্নমেন্টের এত গো ধরে থাকাটাও ঠিক না। উনি তাহলে গো ধরে বসে থাকলেন, ওনার গো ধরারই বা কি দরকার? উনি তো জনগণকে ভালোবাসেন, জনগণ নিয়ে রাজনীতিতে কাজ করে নাই, কিন্তু এনজিওতে কাজ করেছে। জনগণের কথা জনগণ বসিয়েছে, এটা বোধহয় সম্পূর্ণ ঠিক না। জনগণ প্রতিবাদ করে নাই, জনগণ বসাইলে তো আপনার ম্যান্ডেট দিত, ভোট দিত। আপৎকালীন যে ঘটনাটা ঘটেছে, যে সরকারটা গঠিত হয়েছে, কেউ প্রতিবাদ করে নাই, কারণ শেখ হাসিনার প্রতি এত বেশি তারা জেদ ছিল, সেটা করে নাই। আপনারা কি আন্দোলনে যাবেন যদি
ডিসেম্বরে ইলেকশন না দেন? আমরা চাইবো যে আন্দোলন না করার আগেই ওনার বোধোদয় হোক। উনি যে অর্জন করেছে সারা বিশ্ব থেকে, সেটার জন্য ওনার একটা আলাদা পারসেপশন আছে বিশ্বে এবং এই দেশে। অবশ্যই আমরা 2 কলম পড়ালেখা করেই এই কথাটা বলছি। আমরা ওনার সম্মানের প্রতি সম্মান রাখতে চাই, শ্রদ্ধা দেখাতে চাই। এলাই নওয়াজ খান, সরকার বলছে তারা 3টি কাজের দায়িত্ব নিয়েছে: গণহত্যাকারীদের বিচার, সংস্কার এবং নির্বাচন। গতকাল কিশোরগঞ্জের এক সমাবেশে জামাতের একজন নেতা বলেছেন যে হত্যাকাণ্ডের বিচার, এরপর সংস্কার, তারপরে নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলছে গণহত্যাকারীদের বিচার এবং সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না। আর আপনারা তো জানেনই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন ডিসেম্বরে নির্বাচনটা হতে হবে। তাহলে কি দাঁড়ালো? নীলুফার চৌধুরী মনি বলছিলেন জনগণ এদের সঙ্গে রয়েছে, ইউনূস সাহেবের সঙ্গে রয়েছে, সবাই জনগণ কিন্তু ভাগাভাগি, সব জনগণ, সবাই বলে যে জনগণ রয়েছে, মানে টোটাল জনগণ তার সঙ্গে রয়েছে। আসলে তা না। আসলে প্রত্যেকটা ঘটনাকে দেখার আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি আছে। এই যে জুলাই আগস্ট রেভলিউশনকে দেখার আওয়ামী লীগের দৃষ্টিতে এটা perception এক ধরনের, বিএনপির দিক থেকে এক ধরনের, যারা এই ছেলে পেলে যে তাদের দৃষ্টিভঙ্গি আর এক ধরনের। এটা অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার না। তত্ত্বাবধায়ক সরকার শুধুমাত্র নির্বাচনের জন্য আসছিল, এবং অন্তর্বর্তীকালীন সরকার যখন হলো তখন কিন্তু খুব জোরালোভাবে এই সংস্কার এবং বিচারের কথাটা এসেছিল। আস্তে আস্তে পলিটিশিয়ানরাও ওই জায়গা থেকে অনেক দূরে সরে গেছে। তার অর্থ এই না যে তারা বিচার চায় না। এবং এক্ষেত্রে আমার যেটা বক্তব্য সেটা হলো যে বিচার খুব লম্বা সময়ে লাগার কথা না। এবং আপনি নুরেনবার্গ আপনি বিচারে যদি রাখেন 11 মাসের মধ্যে হয়েছিল সেটা। মানে বিচার হতে হবে, কিন্তু বিচারটা মানে ওই আমাদের সাধারণত আদালতে যে একটা মামলার বিচার 10 বছর ধরে হয় ব্যবসাটা তা না। এটা স্পেশাল ট্রাইব্যুনাল। আর এই ধরনের কি বলে মাস কিলিংয়ের ক্ষেত্রে বিচার তো এত লম্বা সময়ের কথা না। যাই হোক, যেখানটায় সংঘাতটা বাড়ছে সেটা হলো বিচার কতদিনে শেষ হবে, এবং অন্তত দৃশ্যমান একটা বিচার তো হওয়ার কথা সবাই বলছে। এখন যেটা হলো যে নির্বাচন, পলিটিক্যাল লিডাররা দাবি করাটাই ওনাদের হলো রাজনীতির অংশ। এটা যেমন ঠিক, আবার এটা ঠিক না যে যারা রাজনীতি করেন তারাই কেবলমাত্র দেশ এবং রাষ্ট্র সম্পর্কে চিন্তার অধিকার রাখেন, এবং রাজনীতি যারা করেন না তারা বুঝেন না। এই বিষয়গুলো ঠিক না। সাধারণত পলিটিশিয়ানরা বলতে চেষ্টা করেন যে রাজনীতি যারা অ্যাক্টিভ না তারা হয়তো বাংলাদেশের অনেক কিছু জানেন না, বুঝেন না। তবে আপা যেটা বলছেন যে হ্যাঁ, প্রফেসর ইউনূস অত্যন্ত, আমি মনে করি যে নিঃসন্দেহে তার মতন এই স্ট্রাকচারের লোক খুব কমই আছে পৃথিবীতে, শুধু বাংলাদেশে খুব কমই আছে, এবং তিনি সচেতন এ ব্যাপারে। আমি যেটা প্রথমেই বলেছি যে আসলে এত কথা নাই, এবং এটা খুব তাড়াতাড়ি এ ব্যাপারে আমাদের সামনে সমস্যার সমাধানগুলি চলে আসবে। এবং এমন হতে পারে যে পলিটিশিয়ানরাও অবাক হয়ে যেতে পারে যে এটা কি হলো। আমার বুদ্ধি হওয়ার পর থেকে পলিটিশিয়ানদের একটা বাক্য শুনে আসছি যে জাতি দেশ আজ ক্রান্তিকাল অতিক্রম করছে, কিন্তু আমার জীবনে ক্রান্তিকাল আর শেষ হলো না। স্বাধীনতা যুদ্ধ দেখলাম, দেশ স্বাধীন হলো, তারপরে কতকগুলি পট পরিবর্তন হলো, 75-এর পট পরিবর্তন, তারপরে 90-এর গণ অভ্যুত্থান, তারপরে সর্বশেষ জুলাই। কিন্তু পলিটিশিয়ানদের মুখ থেকে বাংলাদেশের এই ক্রান্তিকাল আর কখনো শেষ হলো না। এবং বাস্তবে যে একটা জাতি মানে সেই এত বছর বারবার এই ধরনের সারা জীবন মনে হলো যে সংগ্রাম করে যাবে, জীবন দেবে। এনিহাও আমি যেটা বিশ্বাস করি সেটা হলো যে অনেকেই এখানে অনেক কথা বলেন, দিন শেষে এরা রিয়েলাইজ করেন যে আমাদের একটা সমঝোতায় পৌঁছাতে হবে। এখানে একটা প্রশ্নটা হলো সমঝোতায় ডায়লগগুলি হচ্ছে কিন্তু একটা সমঝোতায় হচ্ছে না, এবং আমি মনে করি যে সমঝোতা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ আপনারা হয়তো যদি এরা ফেল করে, হয়তো আমাদের বিএনপির অনেক নেতা বলেছেন যে উনি চলে গেলে অনেকে আছে, মানে বিকল্প রয়েছে। তো ওই মাঝখানে যে কি ঘটবে আপনি জানেন না, কি ধরনের ব্লাডশেড হতে পারে।
এটা সবাই বুঝে, যত বড় কথা বলুক না কেন। সুতরাং পলিটিশিয়ানরা অনেক বেশি রেসপন্সিবল এবং তারা সমঝোতায় যাবে, যত হাই সাউন্ড দিক না কেন সমঝোতার বিকল্প নাই, এবং আলটিমেটলি এরা সবাই একটা সমঝোতায় আসবে, এটা বিশ্বাস করি। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন সিনিয়র সাংবাদিক এলাই নওয়াজ খান, রয়েছেন বিএনপি নেত্রী এবং সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। নীলুফার চৌধুরী মনি, আমরা একটা জিনিস লক্ষ্য করছি, বিএনপি অনেক বড় দল এবং তাদের আন্দোলন যত জোরদার হবে ততই টিভি টকশোতে ছোট ছোট রাজনৈতিক নেতারা বিএনপির পক্ষে কথা বলবেন এবং স্বাভাবিক কারণে তারা সংসদ সদস্য হওয়ার অভিপ্রায়ই এই কাজটি করবেন। এবং আমরা এটাও লক্ষ্য করছি যে যারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল না কিন্তু তাদের পক্ষে ছিল, এমন লোকজনও বিএনপি যা বলছে তাকে ফলো করছে। এবং বিএনপির কিছু কিছু অনুষ্ঠানে আমরা এমন লোক দেখছি যারা একসময় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরের প্রশংসা পঞ্চমুখ থাকতেন। এখন প্রশ্ন হলো যে বিএনপির দাবিকে প্রতিষ্ঠিত করতে দলীয় কর্মীর বাইরে আমজনতাকে যুক্ত করতে সহায়তা করবে কি? আরেকটা বিষয় হলো যে নাকি এসব নেতাদের মধ্যে জনতা আবিষ্কার করবে ফেসিবাদী আমলের দিলীপ বড়ুয়া, ইনু মেননদের মুখচ্ছবি। এটা কি বিএনপিকে বাড়তি শক্তি দেবে? এই যে নতুন নতুন যারা চরিত্র আমরা ঢুকতে দেখছি। দেখেন, বিএনপি নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন, আমাদের নেতা, যে আমরা একটা জাতীয় সরকার করব, জনগণ সব ভোটও যদি আমাদের দেয় তবুও আমরা একটা জাতীয় সরকার করব। যারা যে দলগুলো ছোট ছোট দল, অনেক দলই বাংলাদেশে এককভাবে নির্বাচন করলে তারা পাশ করতে পারে। অনেকে আছে দলের চেয়ে নেতা বড়। হ্যাঁ, অনেকেই আছে দলের চেয়ে নেতা বড়, কারণ ওই নেতাটাকে ঘিরেই দলটা বিভিন্ন জায়গায় যাওয়া আসা। তো অনেকেই আছে যে 2-4-10 জন নিয়ে রাজনীতি করে, এইরকমও আছে। এই যে দেখেন যে এই 9 মাসে কিন্তু 25-26টা দলের আত্মপ্রকাশ ঘটেছে। বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে এতগুলোরই তো কোনো কাজ নাই, জনপ্রিয়তা অর্জন করতে পারে না। এটা কিন্তু আপনার সরকারের বা দেশের জন্য মঙ্গলদায়ক না, অসুস্থকর। ভালো বেশি থাকা ভালো, কিন্তু এত বেশি থাকা ভালো না যে বেশি থাকলে সমস্যা বেশি করে সুবিধার চেয়ে। তো জনাব তারেক রহমান সাহেব যখন এটা বলেছেন, উনি, আমার ধারণা যেটা, যে উনি ওনার 31 দফাকে সম্মান করেন এবং উনি এই কথাটা, উনি যে কথাগুলো বলেন সেই কথাগুলোকে সম্মান করেন বলেই অনেকেই দেখা যাবে যে হয়তো পাবে, নমিনেশন পাবে, ইলেকশনে জয়ী হবে, কারণ তাদের ভোট বিএনপির ভোট নিলে। আমি এখানে আলাপ করছি বিএনপির জোটের বাইরে যারা রয়েছে, আমি সেটাও বলছি। তো এর বাইরেও যারা, আপনি যে কথাটা বলছেন যে আগে স্তূপবাণী পেশ করতো আওয়ামী লীগের সময়, অনেক বাঘা বাঘা এবং খালেদা জিয়া তারেক রহমানের বিরুদ্ধে হেন বিশুদ্ধার করে নাই, তারা এখন একই সুরে কথা বলছে। তো সেই তাদের বিএনপি বড় দল, অনেক সময় দেখা যায় যে আমরা একটা মিটিং করি, হঠাৎ করে একটা লোক এসে দাঁড়ায় গেল মিটিং চলাকালীন। কেউ, আমি যে দৃষ্টিতে চিনি তাকে, আপনি হয়তো সেই দৃষ্টিতে চিনেন না, আপনার পাশে সে দাঁড়িয়েছে। আমি তো ওইখানে আমার বক্তৃতা রেখে বা ওইখানে ভাবগাম্ভীর্য বজায় রেখে কিছু বলা যায় না, ওইখানে সম্ভব না। আর 1-2 হলে, আর যেখানে হাজার হাজার লোকের মিছিল সেখানে 1-2-5 জন ঢুকে যেতে পারে। এখন আপনি যেহেতু চিনেন, আপনি তার ছবিটাকে দেখিয়ে বলতে পারলেন পরবর্তীতে, পরে যে তোমার যে কালকের মিটিংটা ছিল এর মধ্যে এই ছিল, বা সমালোচকরা বলতে পারে। এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব এই মুহূর্তে কতটা হবে আমরা জানি না, কারণ আমরা ইলেকশনও পাইনি, আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাইনি। তো দুইটার কোনোটাই যেহেতু পাইনি, কারোর সঙ্গে চরম দুর্ব্যবহার করাটাও আরেকটা বাজে লক্ষণ। তো
পাশাপাশি এই জায়গাটা বলবো যে বিএনপির অবশ্যই আপনার মাধ্যমেই বলছি এই জায়গাটায় সজাগ দৃষ্টি রাখা উচিত। কিন্তু এটাও সত্যি, রাজনীতির শেষ বলতে কোনো শব্দ নাই। রাজনীতি আমরা কি মনে করেছিলাম যে, আপনাকে একদম মন খুলে সত্যি কথা বলছি, যে 9 মাস যেতে না যেতে আওয়ামী লীগকে মেনে না নেই, কিন্তু আওয়ামী লীগ ওইখানে দাঁড়াক এটা আমরা চেয়েছিলাম? কখনোই চাইনি। আপনি যখন আবারও খড়গ হাতে তুলে নিলেন প্রত্যেকের উপরে, আপনি দেখেন একজন উপদেষ্টা যাকে কিনা বলা আছে শপথ নেওয়ার সময় যে আমি অনুক বিরাগের বশবর্তী হব না, হইলে আমার চাকরিটা থাকবে না, উনি যাকে যা ইচ্ছা তাই বললে তারা ফেসবুকে দেওয়া শুরু করলেন। আজকে ডান, কালকে বাম, পরশুদিন বিএনপি, তারপরের দিন মধ্যপন্থা, এই যে লেখা শুরু করলেন। তা আমি যখন আমার নিরাপত্তা না খুঁজে পাবো, তখন কিন্তু আমার যে পতিত শত্রু সে তো চলেই গেছে। মারা যাওয়ার লোকের প্রতি তাকে লাশই বলা হয়, তাকে তো আর মানুষ বলা হয় না। ঠিক তেমনি মারা যাওয়া দলটাও এই মুহূর্তে ওরকমই। তো যখন আমি দেখবো যে ও তো মারা গেছে, ও তো কথা বলতে পারবে না এখন, কিন্তু আমি তো এই যে বেঁচে আছে এ তো আমার রুলার স্টিম চালাচ্ছে, আমি এখন কি করবো? একটা জিনিস এখন আমাদের, আপনি ওই জায়গায় হলে আপনি কি করতেন? আমরা ইদানিং ফেসবুকে এমন সব লোকদের বিএনপির পক্ষে কথা বলতে শুনছি, মানে তাদের মূল টার্গেট হলো প্রফেসর ইউনূস, বিএনপির ঘাড়ে সওয়ার হচ্ছে। তারা কিন্তু গত 15 বছর, এমনকি এই ঘটনা ঘটার আগ পর্যন্ত বিএনপির 14 গোষ্ঠী উদ্ধার করে যাচ্ছে। আমি এটা একটা লক্ষণ। আর এদের মধ্যে কেউ কাছে বেশ পরিচিত মুখ। সংখ্যাটা এই কারণে, সেটি হলো যে এই ডামাডোলের মধ্য দিয়ে ফেসিবাদের দূষররা, তাদের লেসপেন্সাররা বিএনপির উপর ভর করছে কিনা, এটা ছিল আমার প্রশ্নটা। আপনি শোনেন, যখন কোনো মানুষের হৃদয়ের মধ্যে যখন অনেক সমস্যা হয়, যখন হার্ট অ্যাটাক করে, আরও সমস্যা হয়, তখন যখন কোনোভাবে ঠিকমতো ক্যানেল ঢুকানো যায় না, তখন কিন্তু এটাকে বাইপাস করে। যারা রাজনৈতিক দল, তারা ছোট রাজনৈতিক দল কিন্তু রাজনৈতিক দল, এবং তাদের সাথে নীতিগতভাবে বামের সাথে ডানের নীতিগতভাবে মিলার কথা না। যা বামের সাথে মধ্যপন্থার যদিও একটু মিলে, কিন্তু একদম ডানের মিলার কথা না। তো বামের মধ্যে বামরা একটা সময় আওয়ামী লীগের সঙ্গেই ছিল, সারা জীবনই তাই ছিল। তারাও কিছুটা সমাজতান্ত্রিক, তাদের গণতন্ত্রের মধ্যেও সমাজতান্ত্রিক আছে, তাদের সাথেই ছিল। কিন্তু তারা কখন আসলো? এখানে কিন্তু ডক্টর ইউনূস কাজ করছে না। আমি আবারও বলছি, আমাদের ভুল হচ্ছে। বামরা কিন্তু 100-তে 100% মুক্তিযুদ্ধের পক্ষের লোক। আর ডক্টর ইউনূসের যখন ঘাড়ে জামাত সওয়ার হয়েছে, তখন কিন্তু বামদের বা যারা এই যে মাস্টার মাইন্ড, অনেক মাস্টার মাইন্ড আছে, আমি আপনাকে বলি অনেক মাস্টার মাইন্ড আছে, যারা বড় বড় বিশ্বে বড় বড় টেলিভিশনের সাংবাদিক, পত্রিকার সাংবাদিক, তারাও কিন্তু আহম্মক হয়ে গেছে যখন শুনছে যে ওই যে বেনামের ছেলেটা শিবির করত, বেনামের ছেলেটা আপনার জামাত করত, তখন কিন্তু তারা কিন্তু তাদের রোড ম্যাপ চেঞ্জ করেছে। পৃথিবীতে বড় বড় ডিজাস্টার হলে, এই কারণে রুট ম্যাপ না, বড় বড় ডিজাস্টার হলে শোনেন, তারা কিন্তু দিল্লি রুট ম্যাপে চলে না, আপনি জানেন। কারো দিল্লি থেকে হয়, কারো মস্কো থেকে হয়, কারো আপনার ওয়াশিংটন থেকে হয়, কারো বেজিং থেকে হয়, কারো আপনার কি ইসলামাবাদ থেকে হয়, এই হয় কেউ, কারণ জিওপলিটিক্সের ছড়াছড়ি। এটা একটা গ্লোবাল ভিলেজ। এই গ্লোবাল ভিলেজে বাংলাদেশের মতো গরিব দেশগুলো, এরা নিজস্ব বুদ্ধি বিবেচনায় কাজ করে না, এরা কারো না কারো মুখাপেক্ষী হয়ে থাকে। আমরা বাঙালিদের নেচার এটা, আমরা নিজের খায়া অন্যের যাত্রা ভঙ্গ করার জন্য নিজের টাকা রিক্সা ভাড়া দেই, নিজের টাকায় প্লেন ভাড়া দেই, নিজের টাকায় গাড়ি ভাড়া দেই, নিজের টাকায় হাইটটা কাদার উপরে দিয়ে আমরা গিয়া সাতটায় আমরা গিয়া বলে আসি, কিংবা তাদের কথাগুলো ধারণ করে আসি, এসে এখানে অ্যাপ্লাই করি। এটা হচ্ছে আমাদের মজ্জাগত। এটা বাংলাদেশ তো ওই যে অনেক আগে থেকে মঙ্গোলীয় জাতি, এখানে অনেক রক্তের সংমিশ্রণ আছে। এটা দুঃখজনক হলেও সত্যি, সেই রক্তগুলো আমাদের ভেতরে প্রবাহিত। তো আমরা কখন কার পক্ষে কখন কার বিপক্ষে, এটা একটা অনেক বড় একটা ব্যাপার আছে। সেই জায়গায় আমি বলতে চাই যে দেশটা আমাদের, রক্ত যেটাই বলুক না কেন, এই জায়গাটা, এই সার্বভৌমত্ব আমরা ধারণ করতে চাই। এই জায়গায় কারো ছাড় দিলে বোধহয় ঠিক হবে না। আমি যত কথাই বলি 24-এর, আমার কিন্তু 71-এ ছাড় দিলে ঠিক হবে না। অথচ দেখেন, আমি কিন্তু 16 বছর 17 বছর 71-এ যারা
71-এর ডিফেক্টেড, তাদেরকে আমার কাছে মনে হয়েছে আহারে বেচারারা খুব বিপদে আছে, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত এবং যত রকম বড় আসামি হোক আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত। আমি এখনো মনে করি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত। আমি যেমন জামাত ইসলামের আপনার অনেক নেতাদের ফাঁসি হয়েছে, এটাকেও যেমন আমি মেনে নিতে পারিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া ছাড়া। লাইক সালাউদ্দিন আহমেদ চৌধুরী, তারও কিন্তু আপনার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। সে বিএনপি নেতা, কিন্তু তার বাবার জামাতের এক সময় জামাত না মুসলিম লীগের এক সময় অনেক বড়ই ছিল এবং যুদ্ধাপরাধী হিসেবেও তার নাম ছিল। সেই জায়গায় তাকে কিন্তু লাহোর বিশ্ববিদ্যালয়ের উইটনেস হিসেবে তাকে দেওয়া হয় না, অথবা আপনার বিমান, পাকিস্তানের বিমানের যে টিকিট সে ওই দিন কোথায় ছিল সেগুলো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় না, অথবা সুখরঞ্জন বালিকে যখন বাংলাদেশে না পাওয়া গিয়ে পাশের দেশের জেলখানায় আবিষ্কার করা হলো, সেটাকে কিন্তু আমরা উইটনেস হিসেবে আমরা কিন্তু ভালো চোখে দেখলাম না, এই জন্য আমরা প্রতিবাদ করেছি। কিন্তু আবার এটাও সত্যি জামাত বেকসুর খালাস পাবে, একদম অপরাধ থাকলে বা খালাস পেতেও কি লাগে সেটাও আত্মপক্ষ সমর্থনের সুযোগ নাই। এখানেও আত্মপক্ষ সমর্থন আপনার অকেজো হয়ে গেছে, সেটা নিয়েও আমরা কথা বলি। তো এই যে জাতির বিবেক নিয়ে, জাতির পালস নিয়ে কথা বলাই আমাদের কাজ, সেই কথা বলতে গিয়ে অনেকেই কিন্তু আমাদের গালাগালি করে। একটা সময় আমি নিজেকে মনে করতাম যে আমাকে সবাই ভালো মনে করে, কিন্তু এখন কিন্তু আমাকেও যা ইচ্ছে তাই গালাগালি করে। আমি কিন্তু সেই গালাগালি মাথায় নিয়েও কথা বলি, যেটা আমার বিবেক বলে, যেটা আমার মনে হয় বলা উচিত। এলাই নওয়াজ খান, প্রথমবারের মতো ভোট দেবেন এমন 4.5 কোটি ভোটার রয়েছে তরুণ, এবং ইসলামপন্থী দলগুলোর সঙ্গে তাদের একটা ভোট রয়েছে, এবং এই তরুণ এবং ইসলামপন্থী দলগুলোর সঙ্গে যদি বিএনপি দূরত্ব বাড়িয়ে একাই নির্বাচনের আগাম সময় নিয়ে বাড়তি চাপ তৈরি করে, তবে এটা কি একটা রাজনৈতিকের বিভাজনের সংখ্যা তৈরি করবে না? বাংলাদেশ এমনিতেই আমাদের সোসাইটি ডিভাইডেড। এই সোসাইটিকে ডিভাইডেড করে আওয়ামী লীগ 16 বছর কিন্তু শাসনটা করেছে। না, এটা তো ব্রিটিশরাই করে জি। আমাদের মধ্যে এই বীজটা বপন করে গেছে যে ডিভাইড অ্যান্ড রুল। তা ডিভিশনটা আমাদের এখানে সোসাইটিতে আছে, মারাত্মকভাবে আছে। এখন আমার আপা যেটা মোটামুটি আমি ধরে নিলাম যে বিএনপির নীতিগত অবস্থানটা উনি পরিষ্কার করছেন যে প্রয়োজনে পতিতদের যদি এই সরকার করে মানে প্রবলভাবে বিএনপির ডিমান্ডকে না করে, গ্রাহ্য না করে, তো প্রয়োজনে সব এলিমেন্ট নিয়েই পতিত এলিমেন্ট নিয়েও আন্দোলন করা যেতে পারে। আর আরেকটা জিনিস তো বুঝলাম, এতদিন আমি বুঝছিলাম না যে সিপিবি এরা বিএনপির সঙ্গে নানাভাবে, তাই আপার কথা আজকে মোটামুটি একটুখানি বুঝতে পারলাম। সবচেয়ে বড় কথা আমাদের সোসাইটি খুব ডিভাইডেড, এবং এতদিন ছিল ডিভিশনটা এরকম, সেটা হলো যে বিএনপি যে পলিটিক্সটা অনেক বছর ধরে করে আসছে যে বাংলাদেশের জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধ, এই একটা ব্যাপার যেটা মূলত জিয়া রহমান এই ধারণাটা পলিটিক্সে এনেছিলেন। এখন যেটা দেখছি যে না, এখন বিএনপি এবং যে 71কে কেউ অস্বীকার করার উপায় নাই, এটা হলো বাস্তবতা। এবং এখন যেটা দেখতে পাচ্ছি যে এক দলকে ঠেলে দেওয়া হচ্ছে, তারা 71 বিরোধী একটা ক্যাম্পে, যে লোকগুলো এতদিন বাংলাদেশের জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধের একটা মূল্যায়নের মধ্যে ছিলেন, এখন ডিভিশনটা অন্যরকম হচ্ছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে যে সিপিবি কিংবা মস্কোপন্থী বাম লোকগুলি এসে যুক্ত, এবং যদিও তারা সংখ্যায় এতটা কম, ওরা এটা নিয়ে অনেকে দেখলাম যে খুব চিন্তিত হয়ে পড়ে যে এরা বিএনপির পক্ষে এটা করছে ওইটা করছে, কিছু আসা যায় কিন্তু এরা কিন্তু নেরেটিভ তৈরি করে না। ন্যারেটিভটা এবং যে নেরেটিভটা বড় দল না, যে ন্যারেটিভটা আওয়ামী লীগ তৈরি করছে, ওই ন্যারেটিভটা আমরা এখন বহন করছি। আওয়ামী লীগ নাই, সেম ন্যারেটিভ, হ্যাঁ, যেটা ইন্ডিয়া যে ন্যারেটিভটা ইন্ডিয়া আওয়ামী লীগকে দিয়েছে, ওই ন্যারেটিভ চলেছে। আপনার যে বক্তব্যটা আমি আসতে চাই, এটা নিয়ে অনেক বড় ডিবেট হতে পারে, সে জায়গায় যাওয়ার দরকার নাই। সেটা হলো যে 4 কোটি ভোটার, তরুণ ভোটার, নিঃসন্দেহে এই তরুণদের সাথে আমাদের একটা কি বলে মনস্তাত্ত্বিক বিরোধ কিংবা পার্থক্য হয়ে গেছে। ওরা এখন এই বিশ্বটাকে, রাষ্ট্রটাকে যেভাবে দেখছে, আমরা ঠিক ওভাবে দেখার চেষ্টা করছি না। আমরা পুরানো স্টাইলেই এই রাষ্ট্রকে দেখছি, মানে যেটাকে বলা হয় যে আর কি প্রথাগত রাজনৈতিক
চিন্তার মধ্যে আমরা আছি। তো একটা রেভলিউশন হয়ে গেছে। আমি ঠিক রেভলিউশনও বলবো না, কারণ রেভলিউশনের কতগুলি ক্যারেক্টার থাকে, সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে ছিল না। তারপরে ধর অনেকে বলা হয় যেটা রেভলিউশন হয়েছে। আনডাউটেড একটা বড় ধরনের চেঞ্জ হয়েছে। এবং আপনাকে আমি বলি, মানে একটা ইন্টার জেনারেশন আওয়ামী লীগের এগেইনস্টে চলে গেছে। এখন আমাদের মধ্যে বিরোধের কারণে এগুলি দৃশ্যমান না, কিন্তু নেপথ্যেরা কিন্তু ওই জেনারেশনটা এখনও কিন্তু ওই কনসেপ্টের মধ্যে আছে। এদেরকে একদম অবহেলা করার সুযোগ নাই। আবার এদের এক্সপিরিয়েন্স না থাকার জন্যে এদের কথাবার্তার মধ্যে অনেক সময় অসঙ্গতি, এটা হলো তাদের এক্সপিরিয়েন্স না থাকার জন্যে। আবার আমি দেখলাম যাদের এক্সপিরিয়েন্স হয়েছে আছে, তারাও তো তাদের থেকে অনেক বেশি অসংলগ্ন কথাবার্তা বলে। বিএনপির কিছু নেতা ওই ছেলে পেলে ওরা অনেক সময় না বুঝে অনেক কথা বলায়, কিংবা তাদের এক্সপিরিয়েন্স না থাকার জন্য। কিন্তু যাদের এত এক্সপিরিয়েন্স, ছাত্রদল থেকে আস্তে 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 ভাইস চেয়ারম্যান হয়েছেন, এবং এদেরকে ব্যক্তিগতভাবে চিনি আমি, এই জন্য এদেরকে খুব একটা কঠোর ভাষায় কিছু বলতেও চাই না। কিন্তু দেখা গেলো যে এই মানে ফাউল কথা বলার ক্ষেত্রে আমাদের পলিটিশিয়ানরা ওই আওয়ামী লীগের দেখেন ওই শাসনামলে ওদের মন্ত্রীরা যেসব কথা বলতো, মানে ইভেন শেখ হাসিনা যেসব কথা বলতো, এই দেশে এই ধরনের কথাবার্তা হয়। এটাকে আমরা অতখানি বিবেচনায় রাখতে চাই না। আমরা একদম হঠাৎ একটা শুনলে ছটফট করতে থাকি, এটা কি বললো, এটা কি বললো। এটা নতুন কোনো কাহিনী না, একদম সেই মানে 47-এর পর। এইখানে আপনি এর আগে এই কথাটা বলতেছিলেন, কিন্তু রাজনৈতিক দলরা বা রাজনৈতিক দলের নেতারা যখন এই ধরনের কথা বলে, তখন সাধারণ মানুষ কিন্তু হতাশ হয়, এবং একটা জাতিকে পিছিয়ে দেওয়ার জন্য তাকে হতাশ করে দেওয়ার মতো ভালো ঔষধ আর নেই। আজকে আপনাকে একটা জিনিস বলি, যেটা অত্যন্ত বাস্তব কথা, যে আমাদের এই ধরনের বিএনপি বা অন্যান্য দলগুলিতে আগে যেসব নেতারা ছিলেন, এখন তাদের অনেকেই নেই। বিএনপিতে ধরেন সিনিয়র নেতাদের মধ্যে কয়জন আছেন এখন তো সব ইয়াংরা সামনে চলে আসছে। ইয়াংরা সামনে আসবেইটাই, কিন্তু রাজনীতিবিদরা তো অতি কথা বলেন না, তো অনেক কথা বললে দু একটা বেফাস কথা আসবেই। এটা নিয়ে আমি পার্সোনালি এত ভাবি না, কারণ এদেশে এটা চলে আসছে। আমার কথা হলো যে তরুণরা কিন্তু ক্ষুব্ধ হয়। আমি বলি তরুণরা, আমি যেটা বলি যে তরুণদের সাইকোলজিক্যাল জায়গা আমরা যারা আছি আমাদের থেকে সম্পূর্ণ ভিন্ন। আমি এদের সঙ্গে বেশ কয়েকবার টেবিল টকে বসছি। এরা সারা পৃথিবী এদের কাছে, ওরা ফরাসি বিপ্লব সম্পর্কে টোটালি ভালো জানে। ওরা কি বলে স্প্যানিশ সম্পর্কে, গৃহযুদ্ধ সম্পর্কে ভালো জানে। মানে পৃথিবী তাদের নখদর্পণে। আমি ক্লাস 9-এর একটা ছেলের সঙ্গে কথা বলতে যে অবাক হয়ে গেলাম। আমি একটা ভুল তথ্য দিচ্ছিলাম, সে আমাকে কারেকশন করে দিল। ইনফরমেশন এত, মানে কোন ইনফরমেশন জানতে চায় এই ছেলেরা, সব তারা জানে। সুতরাং এই সব জানা ছেলেপেলেকে অবজ্ঞা করার সুযোগ নাই। আমাদেরকে কনফিডেন্ট নিয়ে এই দেশটাকে সামনে আগায় নেওয়ার চেষ্টা করতে হবে, এবং সেই দায়িত্বটা মূলত হলো বিএনপির। কারণ এখন বিএনপি একমাত্র দল, সবচেয়ে বড় দল, এবং তার দায়িত্ব সবচেয়ে বেশি, এবং সেই দায়িত্ব বিএনপিকে নিতে হবে। বিএনপি কাউকে কি বলে একটা সমালোচনা করেই জাতীয় দায়িত্ব থেকে পাওয়ার সুযোগ নেই, তাকেই দায়িত্ব নিতে হবে একটা পজিটিভ পলিটিক্স সামনে আনার জন্য। এবং বিএনপিকে এটা ভাবতে হবে যে 17 বছরের নিবর্তনমূলক শাসনের পরে একটা পজিটিভ রাজনীতি আমরা এখানে সূচিত করতে চাই। এইটা তাদের মাথার মূল বিষয় হতে হবে। আর তা যদি না হয়, অতীতের মতন ইলেকটেড গভর্নমেন্ট মানেই হলো গণতান্ত্রিক সরকার না। এটা বারবার প্রমাণ হচ্ছে। পৃথিবীর ইতিহাসে নির্বাচিত সরকারগুলি ফ্যাসিস্ট হয়েছে, এবং হিটলার সব থেকে পপুলার ম্যান্ডেট পেয়েছে, মুসোলিনি, সালাজা, এরা সব পপুলার ম্যান্ডেট পেয়েছিল, তারপরে স্বৈরাচার হয়ে গেছে। সুতরাং আর ইলেকটেড হওয়া মানে যে না, মানে গণতান্ত্রিক গভর্নমেন্ট, তাও না। তবে আমাদের হিস্ট্রিতে দেখা গেল যে জিয়াউর রহমান অনলি পার্সন যে একজন মিলিটারি রুলার ছিলেন, তিনি এসে দেশে সত্যিকারের অর্থে গণতন্ত্র দিলেন, তিনি সংবাদপত্রের স্বাধীনতা দিলেন। তার প্রতিষ্ঠিত মানে দল এত বছর পরে এসে গণতন্ত্রকে আরও সুন্দর করবে, সংহত করবে, আরও পরিশীলিত করবে, এটাই মানুষের আশা। কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে বিএনপির কিছু নেতার বক্তব্যের মধ্যে একটু ছন্দপতন খুঁজে পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বিএনপি নেত্রী এবং সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মণি, রয়েছেন সিনিয়র সাংবাদিক এলাই নওয়াজ খান। নীলুফার চৌধুরী মণি, বিএনপির বড় বেশি দায়িত্বশীল, যেটা এলাই নওয়াজ খান নিজেও বলছিলেন, যে তাদের নেতাদের কথাবার্তা আচরণ এটা মানুষ সবচেয়ে বেশি দেখে, খুব কাছ থেকে দেখার চেষ্টা করে। ছোট দলের নেতা কি বললেন না বললেন কিচ্ছু আসে যায় না, মানুষ কিন্তু অত পাত্তাও দেয় না। কারণ ওই যেটা বলছিলাম, অনেক নেতা রয়েছেন তার দলের চেয়ে নেতা বড়। কিন্তু বিএনপি যখন কোনো কিছু রিয়েকশন দেয়, পজিটিভ দিলে মানুষ উদ্দীপ্ত হয়, নেগেটিভ দিলে মানুষ হতাশ হয়, এটা কিন্তু স্বীকার করতেই হবে। কারণ এটা আরেকটা কারণ রয়েছে, সেটা হলো অনেকেই ধরে নিচ্ছে যে দেশে যদি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতায় যাবে। এখন আমার প্রশ্ন হলো, বিএনপি দলগতভাবে অথবা নেতা হিসাবে তারা কি সঠিক দায়িত্বটি পালন করছে? বিএনপি একটা উদারনৈতিক দল, সত্যি কথা। আমি অনেক বছর সবাই BNP বলছে করি। না, 7-8 নেতার আমি বক্তব্য বলি নিয়ে এটাই, প্রবলেম হচ্ছে। জি, যে বিএনপি একটা উদারনৈতিক দল। আমি অনেক সময় মানে দেশকে ডিফার করতে গিয়ে দলের বিপক্ষেও বা নিরপেক্ষ থাকি, বলি। তো বিএনপি আমাকে কখনো কিছু বলে নাই। অনেকেই বিএনপি কিছু বলে না, মন খারাপ করে থাকে, বলে না। এখন 2-1 আপনি একটা যদি ভাতও রান্না করেন, 1 কেজি চালের মধ্যে 5-7টা চাল কিন্তু নষ্ট থাকবে, কালো থাকবে, এটাই স্বাভাবিক। তো 2-1 কি বললো, সংখ্যালঘিষ্ঠ নিয়ে নষ্ট কোনো কালো প্রমাণ চালটা হয় ফেলে না। দেওয়ার চেষ্টা করা দরকার নাকি? ফেলে দেওয়া দরকার, তারপরেও থাকে যখন পরিমাণটা বেশি থাকে। তো 2-1 নিয়ে কিন্তু এক্সাম্পল হয় না। আপনাদের কথা ঠিক। এটাও যেমন বলে বিএনপি, তারেক রহমান সাহেব আজকে 9 মাস, যখন দেশের রাষ্ট্রের চেঞ্জ আসলো, এত বড় ডিজাস্টার, তখন উনি যে এই 9 মাস যাবৎ বক্তব্য রাখছেন, ওনার চরম শত্রুরাও কিন্তু ওনার বক্তব্যের তারিফ করছেন, এবং এটা কিন্তু আমাদের প্রাউডের জায়গা। তো সেই জায়গায় আপনি মনে করেন যে একজন কি বললেন না বললেন, উনি তো নিশ্চয়ই তারেক রহমানের চেয়ে বড় নেতা না। তো সেই জন্য আমি বলি যে ভালো সবসময় ভালো, আর ভালোর মধ্যে মন্দ হলে, যেমন সোনা বানাতে আপনার যত দামি সোনাই হোক না কেন, একটু না একটু ভেজাল না থাকলেও সেটা গহনা হবে না। তো ওটা একটু দিতেই হয়, ওটা একটু থাকে, ওটা নিয়েই আমাদেরকে চলতে হবে। এবং ওই টানাপোড়েনের মধ্যে এখানে একটু কেউ সমস্যা বহিষ্কার রয়েছে, হবে, কেউ দূরে সরে যাবে। একটু জি। সমস্যা রয়েছে এখানে। এখন মিডিয়া এত মানে অবারিত, শুধু মূলধারার মিডিয়াও যেরকম বেড়েছে, অনলাইন বেড়েছে, একই সঙ্গে সোশ্যাল মিডিয়াও বেড়েছে। কোনো না কোনো ভাবে কোন নেতা কেন কথা বলেন সেই কারণটা কিন্তু মানুষ বের করে ফেলে। 1বার 2বার 3বার 4বার পরে কিন্তু ঠিকই জানে যে এই লোকটা কেন এই কথা বলে। ওই তো নেতাকে হ্যাঁ। খুশি রাখার যেমন জন্য। আপনাদের একজন নেতা যে ভাষায় কথা বলে, কিন্তু সবাই জানে উনি একসময় আওয়ামী লীগ করতেন, সেখান থেকে উনি এক চুলো সরেন নেই মানসিকভাবে, এটা মানুষ স্পষ্ট। এখন প্রশ্নটা হলো কি, যে এই যে সংকটটা তৈরি হয়, যে তাহলে এই লোকটা আওয়ামী লীগের মানসিকতার লোক, সে কেন বিএনপিতে থাকবে? আমি এইটুকু বলবো যে তারা নিশ্চয়ই লেখাপড়া জানা মানুষ। আমি তাদের উদ্দেশ্যে এইটুকু বলতে চাই যে একটা গুণীজনরা বলেন যে শিক্ষা মানুষকে মহৎ করে, বুদ্ধিমত্তা মানুষকে অগ্রসর করে, শিক্ষা এবং বুদ্ধিমত্তার সংযোগ মানুষকে মহান করে। তারা নেতা হতে পেরেছে, মহান হতে পারে নাই, কিংবা তারা পদ পেয়েছে, সত্যিকার অর্থে জনগণের নেতা হতে পারে নাই। আমার কাজই প্রমাণ করবে যে জনগণের আমি নেতা হতে পারলাম কিনা। আমি আজকে একটা পদ পেলাম, আমাকে অনেক লোক স্তুতি বাক্য পাঠ করলো, অমুক ভাইয়ের আগমন, অমুক ভাইয়ের মানে বিকল্প নাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বা ফুলের চেয়েও পবিত্র। পরে কিন্তু দেখা যায় যে কোনো না কোনোভাবে অমুক ভাই কিন্তু যত এক মণ দুধের মধ্যে 1 ফোঁটা চুনা, ওই অমুক ভাইটাই 1 ফোঁটা চুনা। তো এটা কিন্তু, এগুলা কিন্তু সময়ে সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে আসে, কিন্তু টিকে থাকতে পারে না। এলাই নওয়াজ খান, একটা বিষয় আমাদের একটু বলবেন, যে আমরা দেখলাম যে ছাত্র জনতার রক্তের দাগ শুকাতে না শুকাতেই অভ্যুত্থানের উপর মালিকানা প্রতিষ্ঠার হিড়িক পড়ে গেল, যেটা একটা সংকট তৈরি করেছে। আরেকটা বিষয় যেটা হলো, অভ্যুত্থানকে জাতীয় ঐক্য সংহতি হিসাবে অনেকে দেখতে চাচ্ছে না, তারা দেখতে চাচ্ছে এটা দলীয় অবদান বা হিস্সা হিসাবে।
এবং আপনি আরেকটা জিনিস দেখেছেন যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সংস্থা, আদালতের কেন্দ্রীয় পদগুলো যোগ্যতা ও মেধার বদলে রাজনৈতিক বিবেচনায় কিন্তু ভাগাভাগি হয়েছে, সে আওয়ামী লীগের আমলের মতো। এই পদে কে গেলেন, কে বসলেন, উনি শিবির করতেন। এই পদে কে গেলেন, উনি ছাত্রদল করতেন। অদ্ভুত একটা ব্যাপার তৈরি হয়েছে, প্রশাসন বলুন, সব সেক্টরে তৈরি হয়েছে। অমুক অধিদপ্তরের চেয়ারম্যান কে হলেন, অমুক, উনি যুবদল করতেন। অমুক কে হলেন, আরে এতে শিবিরের ক্যাডার ছিল। তাহলে সেই দলীয় পরিচয়গুলো যদি সামনে আসে, তাহলে এই যে জাতীয় ঐক্য সংহতি হিসাবে যে দেখার একটা চেষ্টা করা হয়েছিল এই আন্দোলনকে, তার কি হবে? পৃথিবীতে অনেক রেভলিউশন ব্যর্থ হয়েছে এইসব কারণে, এবং ইভেন ফরাসি বিপ্লবও শেষ পর্যন্ত কিন্তু আর সেই জায়গায় থাকে নাই। এটা যারাই বিপ্লবটা করেছিল তারা কিন্তু আর থাকে নাই। তারপরে নেপোলিয়ন এসে এটাকে, এখানে ফরাসি বিপ্লবের আমি সময় একটা মারামারি বোধ হয়েছিল প্রচন্ড। অনেকে বলছে কেন মারলাম, কারে মারলাম, সে নিজেই জানে না। নিজে জানে না। তারপর অনেকগুলি ঘটনা, ইভেন আরব স্প্রিং এর ক্ষেত্রেও আমরা লক্ষ্য করছি সেটা, যে এই ধরনের যেটা একটা রেভলিউশন, যে জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে যে সহায়ক শক্তি হতে পারতো বা ইন্সপিরেশন হতে পারতো, শুধু এই সব কারণেই এটা হয় নাই। আচ্ছা, এই সব কারণে তো সংস্কার বিষয়টা আসছে, সংস্কার করার কথাটা এই সব কারণে এসছে, যে এই ধরনের যাতে না হয়, মেধার ভিত্তি যাতে এটা হয়। এইবার দেখলাম যে প্রথম বিচারক নিয়োগের ক্ষেত্রে একটা গণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো আমাদের হচ্ছে রিক্রুটমেন্টের ক্ষেত্রে এটা যেহেতু অনেক দিন ধরে চলে আসছে, এবং এই এই জিনিসটা আওয়ামী লীগ করে সবাইকে আবার করে দিছে, যে অন্য যেই আসে যেহেতু আওয়ামী লীগ করছে, আচ্ছা আমারও করতে হবে। তা এইভাবে এই জন্য সংস্কার দরকার। যেহেতু আমাদের লোকেরা কিন্তু, দুঃখজনক হলো যে বাংলাদেশে বলে লোকেরা মনে করে যে এই বুঝি প্রথম সংস্কারের কথা আসছে, তা না, অতীতে অনেকবার সংস্কারের কথা আসছে, কিন্তু আমরা কখনোই সংস্কারের সেই যেটাকে বলা হয় যৌক্তিক পরিণতির দিকে আমরা কখনো সম্মিলিতভাবে যেতে পারি নাই। এবং তাড়াতাড়ি, যেমন আমি ধরেন 91 সালের ইলেকশনে আমি অলওয়েজ বলে থাকি যে বাংলাদেশের জন্য প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট হলো বেস্ট। ওই সময় তাই ছিল, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি করে ক্ষমতাকে করার জন্য আমরা পার্লামেন্টের ফর্ম অফ ডেমোক্রেসিতে গেলাম, পার্লামেন্টের ফর্মে গেলাম। এবং আমাদের মতো ছোট ছোট দেশে, যেখানে আমার 3 দিক দিয়ে আর একটা দেশ আছে, যে দেশ সব জায়গায় ইন্টারফেয়ার করে থাকে, সেখানে এটা খুবই আর কি, মানে কি বলে যে নাজুক অবস্থা তৈরি করতে পারে প্রেসিডেন্ট। যেটা বিএনপি কিন্তু না গেলেও পারতো, কিন্তু কিছু লোকজন হয়ে গেল যে না, ইমিডিয়েট আমাদের কি করতে হবে। জিয়াউর রহমানের আদর্শ থেকে বিএনপি সরে গেল, তখন জিয়াউর রহমানের আদর্শ থেকে অনেক বহু আগে অনেক ক্ষেত্রে সরে গেছে। তবে আমি বলবো যে জিয়াউর রহমানের উত্তরসূরি হিসাবে বেগম খালেদা জিয়া, আমি মনে করি যে অসাধারণ একজন দেশপ্রেমিক মহিলা, নিঃসন্দেহে। এবং তার দেশপ্রেম কমিটমেন্টের ক্ষেত্রে উনি জেনে শুনে দেশের ক্ষতি হোক, হয়তো ভুল করেছেন কিছু কিছু ক্ষেত্রে, জেনে শুনে দেশের ক্ষতি হোক এরকম কোনো কিছু, যেহেতু আমি অত্যন্ত কাছের থেকে দেখার সুযোগ পেয়েছি এবং ওনার কথাবার্তা বুঝেছি যে এইরকম এই যে দেশপ্রেমটা ওনার, এবং সততার ক্ষেত্রে তো কোনো প্রশ্নই নাই। জিয়াউর রহমান একটা সার্বভৌম রাষ্ট্র চিন্তা করেছিলেন, তার পানিশমেন্ট তাকে তিনি পেয়েছেন। তিনি কিন্তু এটা কিন্তু দুইজনের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়েছে। জিয়াউর রহমান মারা গেছেন, এবং কিভাবে মারা গেছেন, কারা মারছেন সবাই জানে। আমার কেন যেন মনে হচ্ছে যে এই বিএনপির এই সব জায়গার থেকে অনেক 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 বেশি শিফট করে গেছে। হয়তো পরিবর্তিত পরিস্থিতি তাদের মনে হয়েছে যে রাজনীতি একটা কৌশল, তো রাজনীতিতে কিন্তু টাইম টু টাইম এই কৌশলটা পরিবর্তন হতে পারে। নীতি বর্জন করে তার কৌশল করা যায় না। নীতি বর্জন করেছে কিনা আমি জানি না, এটা হলো সোজা সাপটা ক্ষমতা যাওয়ার কৌশল হিসেবে নীতি তো কিছুটা আছেই, একদম যে শেষ হয়ে গেছে তা না আমি বলবো না। প্রেসিডেন্ট জিয়ার সময় একটা, বেগম খালেদা জিয়ার সময় একটা, এখন তারেক রহমানের সময় আর একটা। এইটা হয়, প্রত্যেকে যার যার মাপ অনুসারে তার সংগঠনকে তিনি চালানোর চেষ্টা করেন, এখানে তাই হচ্ছে। এলাহি নওয়াজ খান এবং নীলুফার চৌধুরী মণি, আপনারা আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।